এবং আমার তো মনে আছে এটা তো আজকে থেকে নয়, এটা ইফ ইউ লুক অ্যাট হিজ হিস্ট্রি, প্রফেসর গোলাম আজমের আইনজীবী গণ আদালতে, আপনি বেটার জানেন এটা কিভাবে জানি মিলে যায়, বুঝছেন, যার যার মাথা থাকে না ওইভাবে মিলে যায়। সো হি ওয়াজ এটা কিন্তু ডিফেন্ডিং। তখন একটু শেয়ার করো, তখন হচ্ছিল কেউ গোলাম আজমের আইনজীবী হতে রাজি হচ্ছিল, যেহেতু তার আইনজীবী হিসেবে তার এফিলিয়েশনটা ছিল এবং তার একটা টার্গেট ছিল। টার্গেটটা হচ্ছে শাহরিয়ার ভাইয়ের কথা শুনলে বিচিত্রা চাকরি পাবে, এইভাবে কিন্তু সেটা তখন হয়ে। দেখেন যে কে জানতো ভবিষ্যতে আসলেই তার মনের যে ব্যাপারটা সেটা প্রমাণিত। আই টেল ইউ ওয়ান থিং, হি ইজ সামথিং লাইক মাই টিচার, সো আই উইল নট স্পিক দ্যাট মাচ অ্যাবাউট হিম ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, বাট দুটো বিষয় আপনার, সেটা হলো আমার সঙ্গে উনার একটা পত্রিকাতে বচসা হয়েছে। সেটা হচ্ছে এই যখন চিফ জাস্টিস খায়রুল হক অবসর করে, যখন ল কমিশনের প্রধান করা হয়, প্রফেসর আসিফ একটা কলাম লিখে প্রথম আলোতে সমালোচনা, যে এটা নাকি তাকে পুরস্কার দেওয়া হয়, কেমন, এবং অনেক যুক্তি দিয়ে। তো এর প্রতিক্রিয়া লিখেছিলাম। তো ইউজুয়ালি প্রথম আলো যেটা করে, প্রথম আলো প্রফেসর আসিফ নজরুল বা মিজানুর রহমান খান এদের লেখার প্রতিক্রিয়া, জনপ্রতিচ্ছাপ, বাট আমারটা কেন জানি তারা সেটা ছেপেছে, এবং ছেপে সেই লেখাটার নাম ছিল আইন কমিশনের এক বিচার। তো ওইখানে আমি দেখালাম যে লুক, জাস্টিস খায়রুল হক ইজ নট দি ফার্স্ট চিফ অফ দি ল কমিশন, চেয়ার অফ দি ল কমিশন হু হ্যাপেন্স টু বি দি চিফ জাস্টিস। এর আগে জাস্টিস এটিএম আফজাল, তারাও কিন্তু বাংলাদেশেরই চিফ জাস্টিস ছিলেন এবং হ্যাড বিন দি চিফ জাস্টিস। সেই যে স্যাংটিটি, একজন চিফ জাস্টিস হবেন ল কমিশনের প্রধান। ল কমিশন ইজ সামথিং দ্যাট ইজ বিং ক্যারি ফরওয়ার্ড অল থ্রু সিন্স 1833। সে লর্ড ম্যাকলে, তার আমল থেকে কিন্তু এইগুলো চলে আসছে। এই জন্য এই ধরনের ইনস্টিটিউশন ভারতেও আপনি দেখবেন যে বিখ্যাত সব জাস্টিস এই ল কমিশনের। তো ওই মর্যাদা রক্ষা করবার জন্য তাকে প্রধান বিচারপতি, সাবেক একজন প্রধান বিচারপতি এইভাবে একটা যুক্তি এবং আরো অনেক কথা সেখানে এসে। তো তখনই তার যে ভাষার যে টার্গেট, আমি বুঝেছিলাম যে হি ইজ পার্সোনালি অ্যাটাকিং জাস্টিস এরিয়া। এবং টুডে স্ট্যান্ডিং অন দ্যাট, তখন তত্ত্বাবধায়ক সরকারের রায় হয়ে গেছে, ওটা নিয়েও এক ধরনের ওই লেখায় কথা উঠে, আজও তো সেই কথা। এবং এখানে আপনি দেখতে পাচ্ছি যে নট অনলি ফ্রম দি বার, মানে বিএনপি মনা বার থেকে শুধুমাত্র চাপের ফলে জাস্টিস খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে তা কিন্তু। এখানে আমার দৃঢ় অ্যাজাম্পশন, ইট ইজ মাই ফার্ম কনভিকশন দ্যাট দি ল অ্যাডভাইজার হ্যাজ অলসো পার্সোনাল গ্রাজ অ্যাবাউট দি অ্যাপ্রিহেনশন অ্যারেস্ট অফ চিফ জাস্টিস। সো এটা আপনাকে ওই সময়কার একটা উদাহরণ দিন। আরেকটা হলো সর্বশেষ লক্ষ্য করেন, এই যে দর্জির দোকানে জামা বাইনা দেওয়া, যে ঈদের আগে, চাচা ঈদের আগের দিন আমার কিন্তু লাগে যে আমরা নির্বাচনের আগেই, ফেব্রুয়ারি খুব পয়মন্ত সময়, 91 ফেব্রুয়ারিতে বিএনপি জয়লাভ করছে, সুতরাং বাবা বিএনপি তুমি একটু শান্ত থাকো, আর বাবা এনসিপি তোমরাও একটু শান্ত থাকো, তোমাদের জুলাই ডিক্লারেশন দিয়ে দিছি, চার্টার ঠিক তাড়াতাড়ি আসতেছে, আর ডিসেম্বরের মধ্যে আমরা একটা রায় দেবো। তার মধ্যে উনি একটা বয়ান দিলেন যে জানো তো হে, শেখ হাসিনা যে মানের অপরাধ করছে, যে মানের জেনোসাইড, একটা হলো জেনোসাইড, আবার প্রফেসর আসিফ নজরুলের ভাষায় দুই রকম, একটা ভালো জেনোসাইড আর একটা খারাপ জেনোসাইড, তাই না? মানে কি মেসেজ, কি বার্তাটা তারা মানে সমাজে দিতে চান। এই কিছুদিন আগ পর্যন্ত কিন্তু তারা এই গণহত্যা শব্দটি বাজারে ছেড়ে দিল এবং সোশ্যাল মিডিয়া সহ মেইনস্ট্রিম মিডিয়া দিয়ে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিতে চেয়েছে যে একটা ন্যারেটিভ তৈরি। কিন্তু যখন দেখা গেল যে জেনোসাইড যে লিগাল সেন্স, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের যে সেন্স, বা 1948 সালের যে জেনোসাইড কনভেনশন আছে, যে আপনার একদম টার্গেটেড কিলিং হতে হবে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে সমূলে অথবা আংশিকভাবে উৎপাটন করবার জন্য, সেই প্যাটার্ন তারা পাচ্ছে না। সুতরাং জেনোসাইডের যে লিগাল ডেফিনেশন, সেই ডেফিনেশন এটা পড়ছে না পড়ার ফলে তারা এখন আবার নতুন করে কি ব্যবহার না, এইটা হলো। সুতরাং তারা এই বাগাড়ম্বর, এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, who happens to be a member of a political party and who was actually defending this criminal, this accused, now has been the prosecutor. So all this is a কি বলো, this is a composite character, মানে তুমিও আমার আমিও তোমার, এরকম একটা কম্পোজিট ক্যারেক্টারের মাধ্যমে। এবং আরেকটা ডিভাইস সম্প্রতি তারা বের করছে, সেটা হচ্ছে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তাকে তারা রাজ সাক্ষী হিসেবে হাজির করছে। এবং this is the shortest way, this is a device, right, to accelerate the criminal justice process without complying any kind of due process. সুতরাং তারা দর্জির দোকানে অর্ডার করেছেন, একটা রায় তো আমার লাগবে, সুতরাং তারা বলছেন যে হ্যাঁ আমাদের তাড়াতাড়ি একটা রায় আমাদের দিতে। সো তিনি এই যে সময় দিচ্ছেন, কনসেপ্ট দিয়ে বলে দিচ্ছেন যে তার উপরে কেউ অপরাধ করে নাই, দিস ইজ এ কাইন্ড অফ আনডিউ ইন্টারফারেন্স আপন দি জাস্টিসটাকে, জাস্টিস প্রসেস দিয়ে আমার আগ্রহ বা অ্যাটেনশন দেওয়ার কোনো সুযোগ নেই। বিকজ অ্যাজ এ ল একাডেমিক আমি মনে করি দি ভেরি ফর্মেশন অফ দি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অফ বাংলাদেশ ইজ ইলিগাল। এটা কিন্তু আমরা যে সাধনা বা গর্বের ধন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, জাতির জনক বঙ্গবন্ধু পৃথিবীর সেরা তখনকার আইনবেত্তাদের নিয়ে করেছি। এবং আপনি এও জানবেন যে ন্যাশনাল পর্যায়ে সেটা ছিল সবচেয়ে প্রথম আইন পৃথিবীর ইতিহাসে। তারপরে 90-এর দশকে আপনার রুয়ান্ডান ট্রাইব্যুনাল হয়েছে, তারপরে ক্যাম্বোডিয়াতে হয়েছে, সিয়েরা লিওনে হয়েছে, মেনি মোর প্লেসে। 98-তে রোমে পৃথিবীর মানুষজন একত্রিত হয়ে রোম স্ট্যাটিউট নিয়ে, এবং রোম স্ট্যাটিউটের অনেক প্রিন্সিপল কোথায় আছে জানেন? ওই 73 সালের আইনে। 2009-এ যখন আওয়ামী লীগ সরকার ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ম্যান্ডেট যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু তাদের
একটা প্রতিশ্রুতি ছিল 2007-8-9 রাজনৈতিক নতুন বাস্তব। সারা দেশের মানুষ ম্যান্ডেট দিয়েছিল যে ইয়েস, যুদ্ধাপরাধের বিচার হতে হবে, এবং আওয়ামী লীগ টুক দ্যাট ম্যান্ডেট ফ্রম দ্য পিপল। সেই ম্যান্ডেট নিয়ে একটা পার্লামেন্ট স্বাধীন সার্বভৌম পার্লামেন্ট সেই আইন চেঞ্জ ট্রাইব্যুনাল গঠন করে এদের বিচার প্রক্রিয়াকে উন্মুক্ত, সেই বিচারটা সংগঠিত হয়েছে। কিন্তু এখন এই 2024 করেছে এই ফরিদ কর্মা ল অ্যাডভাইজার, তারা কি করেছে যে এই সরকারের আইনগত বৈধতায় প্রশ্নবিদ সেই সরকারের প্রধান, সেই সরকার রাষ্ট্রপতিকে দিয়ে থেকে অর্ডিন্যান্স জারি করিয়ে কয়েকজন জামাত বিএনপি মনা একাডেমিক এবং রিসার্চার এক জায়গা হয়ে এই আইনে পরিবর্তন আইনা নতুন করে গঠন করেছে। এমন সব চেয়ারম্যান, এমন সব প্রসিকিউটর, তাদের না আছে কোনো বিচারিক উৎপত্তি, না আছে কোনো ওইভাবে কোনো অভিজ্ঞতা। সো দি ভেরি ফর্মেশন, দি ভেরি কম্পিটেন্স অফ দি ট্রাইব্যুনাল ইটসেলফ ইজ কোয়েশ্চন। অন্যান্য কথা তো আমি বাদই দিলাম। সুতরাং এই যে তারা এটা করছেন এবং অন্যান্য যেটা করছেন, এটা থেকে আমি মনে করি দিস শুড বি ভিশিয়েটেড ফ্রম দি ভেরি আউটসেট। তারপরেও যে কথা বলছে, এটা এক ধরনের ক্যাঙ্গারু ট্রায়াল। এই ক্যাঙ্গারু ট্রায়াল এই দর্জির কাছে অর্ডার দিয়ে যে রায় নিয়ে আসবে, অথবা কামারের কাছে অর্ডার দিয়ে যে ছুরি বানাবে, এইটা হবে, এবং এটাকে আমরা কোনো মতেই অনুমোদন করি। এটা তো পরে তো সুপ্রিম কোর্টে যাবে। এটা অ্যাপিলেট ডিভিশনে যাবে, কিন্তু ইউ ক্যান ইমাজিন, কেননা আমরা বলি যে সকাল কি পত্তনে, উঠন্তমূলক পত্তনে চেনা যায়, তাই না? মর্নিং শোজ দ্য ডে। ইতিমধ্যেই দুটো দৃষ্টান্ত আমাদের এই জাস্টিস রেফাত আহমেদ লেড অ্যাপিলেট ডিভিশন অফ দি সুপ্রিম কোর্ট তারা অলরেডি স্থাপন করে। কি দিস ইজ এ গিফট, দিস ইজ এ ভেরি জেনারাস গিফট ফ্রম প্রফেসর ইউনুস টু জামাত ইসলামী। জামাত ইসলামীকে গিফট দেওয়ার ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত, সরি যে মানে আমাকে এই শব্দ ব্যবহার করতে, কিন্তু লুক, somebody needs to talk about some people who hold the spirit of liberation war should focus. আমাদের অ্যাপিলেট ডিভিশন কি করলেন? ইন রেয়ার এক্সারসাইজ অফ রিভিউ পিটিশন, রিভিউতে কখনো অ্যাপিলেট ডিভিশন তার নিজের আগের দেওয়া ফুল বেঞ্চের কনসিডারেট রায় আন্ডু করে না। ফর্মালিটি, ভেরি রেয়ার। এর আগে কখনোই রিভিউতে নিজের ডিসিশন আগে বাদ দেয় নাই। এটিএম আজহারের কাছে কি করলো? রিভিউ করে নিজের ডিসিশন বাদ দিয়েছে, কারণ এই নিজ তো সেই নিজ না। কেননা জুডিশিয়াল কুয়ের মাধ্যমে আগের সমস্ত বিচারপতিদেরকে সরে যেতে বাধ্য করা হয়েছে। নতুন বিচারপতিদের নিয়োগকর্তা কারা? দি প্রেসিডেন্ট অর দি মব, ইনস্টিগেটেড বাই প্রফেসর আসিফ নজরুল অর মেনি মোর। সো আই টেল ইউ, ভবিষ্যতে কিন্তু এই যে নতুন কলেজ অফ জাস্টিসরা আছেন, যারা বেঞ্চে আছেন, এদেরও আই অ্যাপ্রিহেন্ড যে দেয়ার অ্যাপয়েন্টমেন্টস উইল বি কোয়েশ্চেন ইন ডিউ কোর্স। কিন্তু তারা কি করলেন? এটা এটিএম আজহারুলের মামলায় এই রিভিউ দিয়ে তারা এই যুদ্ধাপরাধ, প্রমাণিত যুদ্ধাপরাধী তারা খালাস দিয়ে দিল। আবার রিসেন্টলি আর একটা উদারতার কাজ দেখাইছে কি, আওয়ামী লীগ করতো মোবারক হোসেন নাম, সেও আবার মৃত্যুদণ্ড পায়। তারা আবার দেখাচ্ছে যে না দেখেন, আওয়ামী লীগ করা লোকজনকেও আমরা কিন্তু খালাস দিচ্ছি। যুদ্ধাপরাধী তো যুদ্ধাপরাধী, সে পরে আওয়ামী লীগ করলেই কি আর না করলেই কি, আপনি তাকে খালাস দিচ্ছেন কেন? সো ইউ আর কোয়েশ্চেনিং দি ভেরি জাস্টিস সিস্টেম, জাস্টিস প্রসেস। এদের উদ্দেশ্য হলো টু ওপেন দি ফ্লাড গেট অফ যে এই যে দুটো খালাস দিয়ে দিল, এমনকি এ পর্যন্ত আসতে পারে যে 2009 থেকে 2010 থেকে 2000 এ পর্যন্ত যে মেন যুদ্ধাপরাধীরা হয়েছে, তারা কিন্তু এটা রিভিউ করে আবার আন্ডু করে দিতে, এবং তারা সেই ষড়যন্ত্রে কিন্তু লিপ্ত আছে, এবং তারা এটা বুঝিয়ে দিয়েছে। সুতরাং আবার এখন থেকে কি হবে, এই আইসিটি, এই নতুন করে যে এই জুলাই আপরাইজিং এর যে বিচার তারা করতে চাইছেন, তারা তাড়াতাড়ি হয়তো আপিলেট ডিভিশনে নিয়ে এটা আপহোল্ড করতে বিপরীত। কেননা ওই যে স্ট্যান্ডার্ড, আপনি একদিকে শহীদুল আলমকে খালাস দিচ্ছেন, আর একদিকে কলিমুল্লাহকে গ্রেফতার করছেন, আবার একদিকে আপনি আজহারুলকে খালাস দিতেছেন, শেখ হাসিনাকে ইনডাইট করতেছেন। মানে কি, শেখ হাসিনা কেন 2010 সালে যুদ্ধাপরাধীদের বিচার করলো এবং আন্তর্জাতিক ক্রিমিনাল আইনকে সমৃদ্ধ করলো, এবং ইতিহাসের প্রথম উদাহরণ হিসেবে ডোমেস্টিক লেভেলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রাইমস যারা করেছিল তাদের বিচার নিশ্চিত করে দিল। সো আপনি ইজিলি ধরতে পারেন এখানে জুডিশিয়াল পলিটিক্সটা কোথায়, এবং আমাদের এই ল অ্যাডভাইজারের এজেন্ডারে। প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার সাথে এসে দেখা করেছেন, এই নজিরটা কি আছে কোথাও? এবং না থাকলে যেভাবে এসেছেন এভাবে আমি এটা সংবিধান এলাও করে না, বরং যেটা আছে সংবিধান মানার প্রশ্ন কখন আসে, যখন আপনি সাংবিধানিক ভাবে আসেন। এখন যা কিছু হচ্ছে এগুলোর কোনো সাংবিধানিক ভিত্তি নাই। সেই জন্য তো গিভ অ্যান্ড টেকের প্রশ্ন, যে আমি যখন নির্বাচন করে বেরিয়ে যাব তখন আমার জন্য কি সেফ এক্সিট। সুতরাং এই বর্তমান যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাও নিশ্চিত হতে চাইবেন তারা যা কিছু করেছেন তার সবকিছুই যেন ইমিউনিটি দেওয়া, সেফগার্ড দেওয়া, আদারওয়াইজ। সুতরাং এই যে আমরা যে বলি বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে চিফ জাস্টিসের এই চিফ অ্যাডভাইজারের সঙ্গে সাক্ষাৎ করা, এবং তার পরের দিনই তারা করলেন, ডিসিশন করলেন। সো ইউ ক্যান ইজিলি কানেক্ট হোয়াট ইজ হ্যাপেনিং। কিন্তু এট দ্য সেম টাইম আমি আপনাকে প্যারালালি একটা উদাহরণ টানি যে কিভাবে সাংবিধানিকতা চর্চা করতে হয়। ফজলুল বাড়ি, সাংবিধানিকতা এটা কিন্তু শুধুমাত্র লিখে রাখার বিষয় না। কনস্টিটিউশনালিজম ইজ এ কালচার। এটা চেরিশ করতে, এটা নারিশ করতে, এটা শুধুমাত্র লিখিত দেওয়া হয় না। দেয়ার আর সাম প্র্যাকটিসেস। সেটাকে জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনার শেখ হাসিনার ক্ষেত্রে যে কোনো বিদেশ সফরের পরে সি ম্যানেজ টু মিট দি অনারেবল প্রেসিডেন্ট। কেন প্রেসিডেন্ট কি অনেক কিছু করে ফেলবেন? না, কিন্তু এটা হচ্ছে কার্টেসি, কনস্টিটিউশনাল নর্ম।
নর্মস। যে বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, তিনি ব্রিফ করছেন যে কি কি হয়েছে এবং সেখানে কি চুক্তি হয়েছে, অ্যাডভান্সমেন্টটা কি। এইভাবে সাংবিধানিকতা প্রাণ পায়, বেঁচে থাকে। কিন্তু আপনি কি দেখেছেন কখনো যে দি কারেন্ট চিফ অ্যাডভাইজার এতবার বিদেশ গেলেন, এত যে আননেসেসারি বিদেশ গেলেন, আসার পরে কোনোদিন রাষ্ট্রপতিকে ব্রিফ করেছেন? সো এটা কি আপনার কনস্টিটিউশনাল অব্লিগেশন না? এটা কি 48 বলা নাই? তাহলে হোয়াট আর ইউ ডুইং? সো আসলে কনস্টিটিউশনালিজম চর্চিত বিষয়, জানার বিষয়, এটা এমনি এমনি হয় না। তো যেহেতু যারা সংবিধানের কোনো বালাই তোয়াক্কা করে না, তাদের কাছে এগুলো কোনো ম্যাটার করে না। আপনি ডিক্লারেশন নাম দিচ্ছেন, such a colossal wastage of time and energy of the state system। একজন চিফ অ্যাডভাইজারকে এই ফালতু একটা ডকুমেন্ট গিয়ে পড়তে হবে? ডিক্লারেশন মানে আমরা তো আইনের ছাত্ররা জানি যে ইন্টারন্যাশনালি যে একটা স্যাংটিফাইড ডকুমেন্ট, যেমন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ডিক্লারেশন অফ দি রাইটস এন্ড ফ্রিডমস, আফ্রিকান চার্টার অফ হিউম্যান রাইটস, তাই না? অথবা কনস্টিটিউশনালি এন্ট্রেন্স ডকুমেন্ট। অথচ এই নাম নিয়ে 1 বছর ধরে, যেটা আমার ছাত্ররা 20 মিনিট দিলেও আপনি ড্রাফট করে ফেলতে পারবে, এর চেয়ে ভালো ডকুমেন্ট, আপনি সেটারে নাম দিচ্ছেন ডিক্লারেশন। আবার ডিক্লারেশনের সাথে আবার নতুন আর একটা শব্দ তারা কয়েন করেছে, বলছেন যে না ভাই, এটা হলো ডিক্লারেশন, উপরে উপরে আসতেছে, সামনে আসতেছে হচ্ছে সনদ, চার্টার। তো এই যে প্রফেসর আলী রিয়াজরে দিয়া একটা ম্যান্ডেট, কি একটা ম্যান্ডেট, যার নিজেরই ম্যান্ডেট নাই, তারা ম্যান্ডেট। আমি রসিকতা করে কি বলি জানেন, যে হ্যাঁ ঠিকই আছে, এটা ম্যান্ডেট। এই যে ঐক্যমত্য কমিশনার নিজেই চেয়ারম্যান, আবার বলছে যে প্রফেসর আলী রিয়াজ হোক সভাপতি, পাশে বসায় রাখে বদিউল আলম মজুমদার, তাই না? সুজনের জন্য নাগরিক, নাকি নাগরিকের জন্য সুশাসন? উল্টো আর কি, এটা সুশাসনের জন্য না, হওয়া উচিত ছিল নাগরিকের জন্য, রাইট? তো এখানে ম্যান্ডেট, এখানে দেখবেন যে কোনো নারী নাই, সুতরাং এটা উমেন্ডেট না, এটা ম্যান্ডেট, ঠিকই আছে। তো তারা আপনার এই কনস্টিটিউশনাল কমিশন নাকি সুপারিশ দিয়েছে হলো 600 পেজের, আর এই যে 6টা কমিশন আছে না, মোট মিলায়া 6000 পেজের মতন, মানে এরা সুপারিশ দিয়ে, এত যখন সুপারিশ হয়, এটা বাস্তবায়ন করবে কিনা? আর ইউ সিরিয়াস? আমি দিল্লিতে একটা কনফারেন্সে ছিলাম একবার, ভারতের সাবেক উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু তিনি ছিলেন। মজার একটা কথা বললেন যে দেয়ার আর 3 ফর্মস অফ গভর্নমেন্ট, রিফর্ম, পারফর্ম। আপনি যদি একটা সমাজকে ট্রান্সফর্ম করতে, তাহলে রিফর্ম দরকার, কিন্তু রিফর্ম নিজেই কাজ করে না। রিফর্মের জন্য সেই রিফর্মের উপরে পারফর্ম করতে। সো হোয়াট আর ইউ পারফর্মিং? হু উইল ডু দ্যাট? কিছু এনজিও পিপল এক জায়গা হয়ে, হু আর্গুয়েবলি এন্ড দেয়ার আর ক্রেডিবল এভিডেন্সেস অফ বিলিফ, যে you work together to unsettle the previous democratic government, and now you have assumed the power by yourself and you are working as a composite character without people's mandate। নাম নিয়েছেন চিফ অ্যাডভাইজার, নাম নিয়েছেন অন্তরীণ ইন্টারিম গভর্নমেন্ট, ওই তত্ত্বাবধায়কের আমলে 1 বছর চলে গেল, ইউ আর লুজিং গ্রাউন্ড, ইউ হ্যাভ লস্ট পপুলারিটি, অথচ নির্বাচন দেবার খবর নাই। সো এই যে আপনার আবহ তৈরি হয়েছে সরকারের তরফে থেকে, কি বিচার বিভাগের তরফে থেকে, আর পার্লামেন্ট তো নাই। সুতরাং এইখানে আমি কিন্তু দেখি যে অত্যন্ত অন্ধকার একটা সময় আবারও সামনে। আমরা অন্ধকারেই আছি, যে জীবনানন্দের মতো বলতে হবে যে থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার, এই শুধু অন্ধকারই আছে, আপনি আর আমি মুখোমুখি। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। একটা বিষয় স্পষ্ট, ডক্টর ইউনূসকে নিয়ে দেশের ভেতরে যেমন সমালোচনা আছে, বাইরের মিডিয়ায় ঠিক তেমনই তাকে ঘিরে সহানুভূতির আবরণ তৈরি হয়েছে। শফিকুল আলম একজন অভিজ্ঞ সাংবাদিক ও প্রেস সচিব হিসেবে আন্তর্জাতিক মিডিয়ার সামনে যে বক্তব্য দিয়েছেন, তা নিঃসন্দেহ কৌশলী। তবে প্রশ্ন হচ্ছে, এই বক্তব্য আসলে কার স্বার্থ রক্ষা করছে? ডক্টর ইউনূসের, নাকি রাজনৈতিক একটা বৃহৎ গেম প্ল্যানের? আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যে সন্দেহ বা সংকেত তিনি দিয়েছেন, তা কেবল একটা মতামত হলেও সেটা খুব স্পষ্টভাবে তুলে ধরে দেশি বিদেশি শক্তিগুলো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে কতটা আগ্রহী। আমরা যখন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করি, তখন বুঝতে হয় এই সব বক্তব্য শুধু ব্যক্তি নয়, পুরো রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করতে পারে। তাই দর্শক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে শুধু ভিডিও না দেখে সেটার ভেতরের প্যাটার্ন, উদ্দেশ্য এবং ব্যাকরণটা বুঝে না। শেখ হাসিনার সরকার যদি ভুল করে, সেটা সমালোচনা হতে পারে, কিন্তু যদি কেউ পরিকল্পিতভাবে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কথা বলেন, সেটাও চিন্তার বিষয়। সবশেষে বলবো, সমালোচনা হোক ন্যায্য, বিশ্লেষণ হোক তথ্যভিত্তিক এবং সিদ্ধান্ত আপনার।
এই ভিডিওটা দেখে একটা জিনিস পরিষ্কার, ডক্টর ইউনূসকে ঘিরে দেশ-বিদেশে আলাদা এক রাজনীতি তৈরি হয়েছে। আর সেই রাজনীতিরই প্রতিচ্ছবি আমরা দেখলাম তার প্রেস সচিব শফিকুল আলমের কথায়। ভারতের মিডিয়ায় তিনি যে বক্তব্য দিয়েছেন তা নিঃসন্দেহ সাবলীল, তবে প্রশ্ন হচ্ছে সেটি ছিল একটি ব্যক্তিগত মত নাকি আন্তর্জাতিক প্রভাব তৈরির কৌশল। যখন তিনি বলেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, তখন সেটি শুধু একটি বিশ্লেষণ না, বরং সেটি হতে পারে একটা প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তা। মনে রাখতে হবে, দেশের রাজনীতিতে মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু সেই মত যদি কোনো নির্দিষ্ট শক্তির পক্ষে প্রোপাগান্ডা হয়ে দাঁড়ায়, তখন প্রশ্ন তুলতেই হয় এই বক্তব্যের সময় ভাষা এবং উদ্দেশ্য কি কাকতালীয়। শেখ হাসিনার সরকার নিঃসন্দেহ বিতর্কের ঊর্ধ্বে নয়, কিন্তু আন্তর্জাতিক প্রচার কিংবা কথিত গণতন্ত্র সংকট দেখানোর নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি রাজনীতিকে অস্থির করে তোলে, তাহলে সেটাও জনগণের জন্য বিপজ্জনক। বিশ্লেষণ করুন, ভাবুন, প্রশ্ন তুলুন, তবে গুজব নয়, তথ্যের ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিন, কারণ এই দেশ আমাদের সকলের।